This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ক্রমশ উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। একদিকে যেমন বিধানসভার ভেতরে এবং বাইরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, ঠিক সেরকম পশ্চিমবাংলা এবং দেশের বাইরে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। অস্বীকার করার কোনো জায়গা নেই যে পশ্চিমবাংলা ভারতবর্ষের মানচিত্রের বাইরে হিন্দু বাঙালি তারা খুব একটা ভালো নেই। আজকে সাতজন হিন্দুস্তান টাইমস বাংলা তাদের খবর অনুযায়ী এবং আরও অনেকে খবর করেছেন, সাতজন হিন্দু বাঙালি তাদের আজকে সীমান্ত পেরোতে দেওয়া হয়নি। ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই অনুপ্রবেশ তারা করতে পারেনি। হিন্দুস্তান টাইমস বাংলা তারা এই খবরটি দিয়েছেন এবং 7জন বাংলাদেশি হিন্দুকে আটক করা হয়েছে, তবে দালালদের ধরতে ব্যর্থ হয়েছে বাংলাদেশে যারা সীমান্তে রক্ষার দায়িত্বে আছেন। সুতরাং খুব বড় একটা প্রশ্ন যে ক্রমশ বোধহয় অবর্ণীয় অত্যাচার সহ্য না করতে পেরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাঙালি তারা সে দেশে টিকতে পারছে না। আবার বঙ্গ রাজনীতিতে ইদানিংকালে হিন্দু বাঙালি প্রীতিটা ক্রমশ বাড়ছে। প্রধান বিরোধী দল এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি নেতা বাঙালি হিন্দু শব্দটা বারবার ঘুরে ফিরে ব্যবহার করছেন। অন্যদিকে এ রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী সহ একাধিক তৃণমূল নেতা তারাও নিজেরা কত বড় হিন্দু সেটাও প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। বুঝতে অসুবিধা হয় না, বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের জন্যই সবার মুখে হিন্দু বাঙালি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি হিন্দু বাঙালি প্রীতি কারোর আছে? তাহলে যে দেশে হিন্দু বাঙালি এই মুহূর্তে নির্যাতিত হচ্ছে, তারা সে দেশ ছেড়ে পালিয়ে আসার চেষ্টা হচ্ছে, সেক্ষেত্রে কোথায় পশ্চিমবঙ্গ সরকার, কোথায় ভারত সরকার, কোথায় ভারতীয় জনতা পার্টি, কোথায় তৃণমূল কংগ্রেস, কোথায় সিপিএম, কোথায় কংগ্রেস সহ অন্যান্য দল সরব হচ্ছে? নামকো আসছে হিন্দু বাঙালি প্রীতি। আজকে বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রততে আমরা যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবো, আলোচনা করব, এক নজরে দেখে নিন ঠিক কোন কোন বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই অবশ্য থাকবে কোথায় গেল বাংলার সর্বদলের হিন্দু বাঙালি প্রীতি। সব দল নাকি হিন্দু বাঙালি তাদের প্রতি তাদের অসীম মায়া মমতা প্রীতি আছে, কোথায় গেল? কে বড় হিন্দু প্রমাণে মরিয়া শাসক বিরোধী উভয় শিবির। তাহলে কি তৃতীয় প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না? এই দুটো প্রশ্নের নিরিখেই তৃতীয় প্রশ্ন, 2026-এর নির্বাচন কি তাহলে এবার ধর্মীয় মেরুকরণের ভিত্তিতেই হবে? আর যদি হয় তাহলে কার লাভ হবে, কার ক্ষতি হবে? অবশ্যই আমরা সেদিকে নজর রাখব। এবং 2026-এর নির্বাচনে আমরা জানি যে ক্রমশ যে দিকে এগোচ্ছে তাতে একটা মেরুকরণ হয়েই গেছে বলে অনেকে মনে করছেন পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে। যেমন ধরুন আজকে অ্যাসেম্বলিতে আজকে কি হয়েছে, অর্থাৎ বিধানসভাতে কি হয়েছে। বিধানসভাতে আজকে আমরা দেখলাম যে প্রবল বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন বিজেপি নেতা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? তার কারণটা স্বাভাবিক। তারা মনে করছেন যে এই বিরোধী যারা রয়েছেন তারা মনে করছেন যে তাদের বিরোধী দলনেতাকে কোনোভাবেই অন্যায়ভাবে বিধানসভার বাইরে বার করে দেওয়া হয়েছে এবং তাদের আশু কর্তব্য একটাই, বিধানসভা চলতে না দেওয়া। আবার অন্যদিকে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর একাধিক মন্তব্য, এসব নিয়ে বুধবার বিধানসভার বাইরে কার্যত ঝড় বইয়ে দেন বিজেপি বিধায়করা। কালো পোশাক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা, যাতে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এক নজর দেখে নেব।
এই মুহূর্তে রাজ্য বিধানসভা একেবারে উত্তাল পরিস্থিতি এবং রাজ্য বিধানসভার একেবারে গেটের বাইরে বিজেপির বিধায়করা তারা কালো জামা পরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং লাগাতার এই বিক্ষোভ এবং একের পর এক ইস্যুতে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে রাজ্য বিধানসভায় কিন্তু বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হলেও এবং গতকালকে রাজ্য বিধানসভা গেটের বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্য ছেড়ে এবং দেখতে পাচ্ছ যে মূলত তোমাদের প্রতিবাদটা কি যে প্রতিবাদ যেভাবে বাংলার হিন্দু এবং বাংলার হিন্দু দেবদেবীর ওপরে আক্রমণ হচ্ছে, এই সরকার নিষ্ক্রিয়, এই সরকার তাদের কোনো স্টেপ নেয়নি। এখন মমতা ব্যানার্জি 33% ভোটকে পুরোপুরি নিজের রিজার্ভে রাখার জন্য উনাদের সমস্ত বক্তব্যকে নস্যাৎ করে দিয়ে শুভেন্দু অধিকারী কথা বলছে। চারিদিকে মন্দির ভাঙচুর হচ্ছে, চারিদিকে প্রতিমা ভাঙচুর হচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। আইসি সমস্ত অর্ডার দিচ্ছে যে 11টার মধ্যে দোল খেলা বন্ধ করতে হবে, কোনো মুসলিমকে রং দেওয়া চলবে না, সেক্ষেত্রে কোনো প্রতিবাদ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তো বিশেষ একটা সম্প্রদায়ের জন্যই কথা বলেন, কাজ করেন। তারা যে অন্যায় করে তার কোনো বিচার হয় না। আবার উনি বলেন আমি হিন্দু মুসলমান বুঝি না, সবাইকে সমান অধিকার দিতে হবে। সরস্বতী পূজা কেন বন্ধ হবে? কেন দাওয়াত ইসলাম দেবে? কেন বলবে 30%কে কেটে ভাসিয়ে দেওয়া হবে? তাদের বিচার কেন হয় না? পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, একমাত্র ওনারাই আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন। এই নেত্রী মুখ্যমন্ত্রী আল কায়দার নেতৃত্ব দিয়ে সমস্ত হিন্দুদেরকে উনি একটা বার্তা দিচ্ছেন যে ওনাদের কথা শুনতে হবে। ভিতরে বাইরে সমস্ত তোষণ নীতি চলছে, মুসলিম সম্প্রদায়কে তোষণ চলছে, আর হিন্দুদেরকে জালিয়াতি হিন্দু বলে বলা হচ্ছে। আজকে কারা ধর্মবিরোধী কথা বলে, কারা হিন্দুদের নিয়ে এই যে ছিনিমিনি খেলছে, প্রত্যেক দিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে, আপনি সেখানটাতে আপনি চোখ বুজে রাখেন। আর আমাদের বেলাতে আপনি সাসপেন্ড করে দিয়েছেন। আমাদের এই হিন্দুদের জন্য আমরা যদি কথা না বলি তাহলে কারা কথা বলবে? রাজ্য বিধানসভায় একের পর এক বক্তব্য এবং শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি অনেকেই ধরেছেন, একটু কথা বলার চেষ্টা করব যে বিধানসভায় কিন্তু যেভাবে একের পর এক কি বলছেন আমরা অবশ্যই শুনবো। শঙ্কর ঘোষ তিনি কি বলছেন, শঙ্কর ঘোষ সেটা শোনার চেষ্টা করব। কবির হিন্দুদেরকে 30% কেটে ভাসিয়ে দেবো এগুলো বলবে, সিদ্দিকুল্লাহ বলবে বাচ্চা জন্ম দিয়ে ভাসিয়ে দেবো, সেগুলো চলবে। মিনি পাকিস্তান চলবে, এইগুলো চলবে, আর এগুলো চলবে না। উনি রেড রোডে নামাজ পড়তে যান কেন? গিয়ে সংখ্যালঘুদেরকে বলেন কেন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য? লজ্জা হয় না? এই রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি যদি কেউ করে থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জি করেছে। সরস্বতী পুজো পুলিশ দিয়ে করানো আমরা বাপের জন্মে দেখিনি, এসব করেছে মমতা ব্যানার্জি এই রাজ্যের ধ্বংসের মূলে। প্রণব বাবুকে অপমান করা, জগদীপ ধনকরকে অপমান করা, প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা, হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া, একটা আদ্যপান্ত চোর পরিবার। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। রাজ্য বিধানসভা গেটের সামনে উত্তপ্ত কিন্তু এখনো রয়েছে। দেখতেই পাচ্ছ যে বিধানসভার একেবারে গেটের সামনে যেখানে দীর্ঘক্ষণ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিধায়করা তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখেছে এবং সেই বিক্ষোভের মাঝেই আমরা দেখেছি যে কলকাতা পুলিশের প্রিজন ভ্যান সেটাও কিন্তু এখানে চলে এসছে এবং কেন প্রিজন ভ্যান আনা হলো সেটা নিয়েও কিন্তু একেবারে প্রশ্ন রয়েছে এবং পুলিশি নিরাপত্তা চাদরে পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে বিধানসভার চত্বর এলাকা এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে এবং
এই বিক্ষোভ কিন্তু লাগাতার চলবে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তারপরে বিধানসভার বাইরে বিরোধী দলনেতার এই বিক্ষোভ। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদার, পার্থ চক্রবর্তী, সঞ্জু সুরের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। আপনারা দেখলেন কীরকম উত্তপ্ত পরিবেশ, অর্থাৎ বিধানসভার বাইরে সেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির বিধায়করা কালো পোশাক পরে প্রতিবাদ জানাচ্ছেন। বারবার হিন্দু বাঙালির শব্দটা এই মুহূর্তে উঠে আসছে। এই দুটি শব্দ, হিন্দু এবং বাঙালি, অনেকে বলছেন একটি শব্দ হিন্দু বাঙালি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজ্য রাজনীতিতে। আমি আলোচনাতে চলে যাব। আজকে আলোচনাতে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে তো আলোচনা করব, কিন্তু তার আগে একবার অবশ্যই আমরা দেখে নেব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কি বলেছেন, এবং তারপর সরাসরি আলোচনায় চলে যাব। এবং যে আলোচনা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বঙ্গ রাজনীতিতে বিধানসভায় কি হয়েছে তাতে আমরা আবদ্ধ থাকব না। কাক পেখম পড়লেও ময়ূর হয়ে যায় না, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তব্য। আমি হিন্দু, ধর্মের নামে এখানে জালিয়াতি করবেন না। মানবিকতাই সবচেয়ে বড় ধর্ম, ধর্ম নিয়ে কিছু হয় না। মানুষের আচরণ মানুষের মতন হওয়া উচিত। এভাবে কোনো ধর্মকে অপমান করা চলতে পারে না। গতকালের বিবৃতি আমি শুনেছি, চেয়ারটা সকলের। যদি কারোর কিছু বলার থাকে বলতে পারে, আমি বসে শুনব। আমার কথা ওরা শুনবে না, ওরা চিৎকার করবে। এটা গণতন্ত্র নয়। আমাদের দেশ সৌজন্যের দেশ, সার্বভৌমকতার দেশ। আমাদের রক্তে কোনো ধর্ম লেখা থাকে না, মানবিকতাই আসল ধর্ম। এখানে কোনো সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না। হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন। 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি, উল্টে মিছিল করেছেন পার্সার কাছে। মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, তাতে সব দলের লোক আছে। উনার দলের 50 জন এমএলএ স্নান করে এসেছে, 3 জন এমপি স্নান করে এসেছে। আপনি মৃত্যুকুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী। একটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। আপনাকে ইগনোর করতে বলছেন, উনি বলছেন ইগনোর হিম। হ্যাঁ, উনি ইগনোর করলে আমি বেঁচে যাই। ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল, উত্তর আমার দেওয়ার কথা ছিল। গোল হয় না তো, গোল জনগণ দেবে এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা হারবে। আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাব। আমি প্রথমেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আজকে যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত আর+ নিউজের স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিমান সমাদ্দার, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক এবং বামপন্থী।
এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়। তিনি আসবেন, এখন এসে পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তরুণ বিজেপি নেতা। আমি প্রথমেই প্রীতমের কাছে চলে যাব। প্রীতম, মাননীয় বিরোধী দলনেতা যে কথা বলছেন যে তৃণমূলের মুসলিম বিধায়কদের, তিনি যা বললেন তার বক্তব্য অনুযায়ী মার্শাল দিয়ে বের করে দেওয়া হবে। অর্থাৎ যারাই তৃণমূল কংগ্রেসের যে মুসলিম বিধায়ক থাকবেন 2026-এ, যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, রাজ্যের পট পরিবর্তন হয়, তাহলে তাদের বার করে দেওয়া হবে। কোথাও কি মনে হচ্ছে না এই কথাটির মধ্যে একটা সাম্প্রদায়িক মনোভাব প্রকাশ পাচ্ছে? কোথাও কি মনে হচ্ছে না যে কথা আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে একজন শুভেন্দু অধিকারী তিনি যদি না থাকেন তাহলে হাজার কোটি শুভেন্দু অধিকারী জন্ম নেবে হিন্দু বাঙালির জন্য? কোথাও মনে হচ্ছে না একটা চড়া সাম্প্রদায়িক সুরে এ রাজ্যের রাজনীতিকে বেঁধে দেওয়া হচ্ছে? দা, পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য দেখো, আজকে তোমার মতো প্রতিদিবসের সাংবাদিক যারা আমরা জানি যে হঠাৎ করে সাংবাদিক হয়ে যায়নি, প্যারাশুট থেকে নেমে সাংবাদিকতা করে না, বহুদিন ধরে তুমি আছো, তুমি জানো পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটটাই কি। পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তান থেকে ছিনিয়ে আনা শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি জনসংঘ পরে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, তার বাঙালি হিন্দুদের একটা মাত্র বেঁচে থাকা একটা ভূখণ্ড। আজকে আমাদের প্রতিবেশী দেশে যা হচ্ছে, তারপরেও তোমার এই ন্যারেটিভটা আমি ঠিক মানতে পারলাম না। আজকে উনি যা বলেছেন, তার আগে উনি আরেকটা কথা বলেছেন যে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত সেম প্রতিক্রিয়া হয়। এটা ওনার কথা না, নিউটনের কথা। যেই ভাষায় আজকে ওনারা কথা বলেছেন, যেই ভাষায় আজকে একটা সময় কেজরিওয়াল কথা বলেছিলেন আমাদের তোমার বিধায়কদের বিরুদ্ধে, সেম ভাষাটা 2026 দাঁড় করা, এটা সত্যি কথা। এটা সত্যি কথা যে 2026-এ হিন্দু বিধায়ক তৃণমূলের হবে না। মমতা ব্যানার্জি হারতে চলেছেন, ভবানীপুরে হারবেন, এটা তুমি আমাকে লিখে রাখো। তো যা জিতবেন সব হচ্ছে মেটিয়াবুজ, মুর্শিদাবাদ, যেখানে আজকে মোটামুটি মুসলমানদের সংখ্যা 60% চলে গেছে, সেখানে ওনারা জিতবেন, বাদবাকি সব জায়গায় হারবেন। এটা আজকের মানে এটা ভবিতব্য লেখা হয়ে গেছে। তার কারণ মমতা ব্যানার্জি বুঝতে পারছেন, মমতা ব্যানার্জি বুঝতে পারছেন দেখেই 1 বছর আগে তুমি দেখো না, তুই আবার হবে, আবার উনি দেখবেন, আবার যাবে তোমার এই রেড রোডে যে ঈদের মঞ্চ বাঁধা হয়, সেখানে উনি যাবেন, গিয়ে সরাসরি ঈদের মঞ্চে গিয়ে তৃণমূলের পক্ষে ভোট চাইবেন, বলে দেবেন কোন রাস্তা দিয়ে হিন্দুদের যেতে হবে, কোন রাস্তা দিয়ে মুসলমানদের যেতে হবে, কিভাবে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা যায়, এরকম সবটা করবেন। কীভাবে তোমার যদি আবার এই যেরকম হোলি আর তোমার জুম্মাবার একসাথে পড়ে গেছে, বছরে একবার আমাদের হোলি আসে, আর এদের প্রতি সপ্তাহে একটা করে জুম্মাবার হয়, অথচ এই এদের পুলিশ অফিসারগুলো কীভাবে কথা বলছে। তুমি বোলপুরের যদি তোমার কাছে কোনো ভিডিও থাকে পিসিআরে চালাতে পারো, নামাজে থাকে আছে, তোমার দিয়ে দেবো, চালাতে পারো। তো এইটা হচ্ছে মমতা ব্যানার্জি যেরকম তার প্রশাসনিক প্রত্যেকটা কর্তারা সেম কাজ করছে। উনি বিভাজন করে দিয়েছেন আমাদের সমাজটাকে। উনি দুর্গাপুজোর ভাসান এবং তোমার মহরমের তোমার যে র্যালি যায় সেটাকে আলাদা করার জন্য আলাদা ডেট করে দিয়েছেন, বিভাজন করে দিয়েছেন, বিভাজিত হয়ে গেছে, সেই জন্য কুম্ভকে আক্রমণ করছে। হিন্দু বাঙালিরা জেনেছে, বুঝেছে, থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছিল, সেই বুঝেই কিন্তু আজকে ভোট দেবে, কারণ এই ভোটটা খুব ইম্পর্টেন্ট। আমি একবার চলে যাব বিমান সমাদ্দারের কাছে। বিমান, আপনি নিজেও তো বামপন্থী মানুষ একজন, কোথাও কি মনে হচ্ছে না যে এই মুহূর্তে যদি মেরুকরণের রাজনীতি হয় এবং সত্যি হিন্দু মুসলমান এই দুই ভাগে ভাগ হয়ে যায়? আমি একটা কথা বলবো প্রীতমকে, যে প্রীতম বলছিলেন যে সাংবাদিকতায় এই শব্দগুলো দিয়ে সাংবাদিকতা করতে হবে, এটা আমরা আগে ভাবিনি। মানে আজ থেকে 10 বছর আগেও আমরা কখনো ভাবিনি যে হিন্দু মুসলমান ভোট, পার্টি, রাজনীতি এসব নিয়ে কথা বলতে হবে। ধন্যবাদ বাংলাদেশের পরিস্থিতিতে, বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করছে, ধন্যবাদ তাদের, কারণ তাদের জন্যই আমাদের আজকে পশ্চিমবাংলায় এই ধরনের সাংবাদিকতা করতে হচ্ছে। এবং তার পাশাপাশি ধন্যবাদ রাজনৈতিক দলগুলোকে, ভোটারদের মধ্যে ভাগাভাগি হয়েছে। না আমি আমি ধন্যবাদ জানাচ্ছি, তাতে অসুবিধা। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমার ধন্যবাদটা
তোমার নিশ্চয়ই অত বয়স হয়নি, তুমি 1940 দেখতে পারোনি যখন পশ্চিমবঙ্গের ভূখণ্ডটা পূর্ব পাকিস্তান থেকে ছিনিয়ে আনা হয়েছিল, তখন তুমি দেখোনি। তখনও যদি হিন্দু বাঙালিদের এই তোমার মতো ন্যারেটিভ দেওয়া লোকজন ছিল দেখেই ওই যোগেন মণ্ডলের যে অবস্থা হয়েছিল, না, যোগেন মণ্ডলের সেই অবস্থা, এটা আমাকে বলতে হবে। বাঙালিকে আজকে ওই গোপাল পাঠার মতো লোক দরকার, সেই নালে আমাদেরকে মরতে হবে। এবং আগেও আমরা মরেছি নোয়াখালীতে, আমি নোয়াখালীর ছেলে, আমার পূর্বপুরুষ নোয়াখালী সবচেয়ে বেশি কেটেছিল আমাদেরকে লক্ষ্মী পুজোর দিন। তো সুতরাং এটা বুঝতে হবে নিজেদের স্বাধীনতা, নিজেদের ডেমোক্রেসি, গণতন্ত্র, আমি আসছি নিজেদেরকে বুঝে নিতে হবে। আমি আসছি। সেই সময়ও সাংবাদিকরা ছিলেন, বিশেষ করে চপল বাবুর মতো সাংবাদিক ছিলেন। তার নোয়াখালীর ডায়েরি যারা পড়েছেন তারা জানেন খুব সংযতভাবে অবর্ণনীয় যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো প্রকাশ পেয়েছে। আমি বিমানের কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখে নেব শুভেন্দু অধিকারী আজকে যে কথা বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে বিশেষ করে 2026-এ তৃণমূল কংগ্রেসের যারা মুসলিম ধর্মাবলম্বী বিধায়ক, তাদের মার্শাল দিয়ে বার করে দেওয়ার যে হুমকি দিয়েছে, সেই হুমকির পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির কি বলছেন একবার দেখে শুনে নেব। যে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন, পাগলের প্রলাপ প্রতিদিন শুনছি আমরা। তো বললাম তো 77-এ গিয়েছিল, 200-র স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের, বলেছিল 200 দখল করবে। হয়েছিল কটা? 77। তার মধ্যে 2 পার্লামেন্টের মেম্বার ছিল, রানাঘাটের জগন্নাথ সরকার আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন। তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন। বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চাঙ্গুলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কীভাবে খুশে দেবো সেটাই বোঝাপড়াটা হবে। হ্যাঁ, না ওই তো 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই, তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কী করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যে। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো যে মুসলমানের শক্তি কতটা আছে। হুমায়ুন ভাই বুঝিয়ে দেওয়াটা কি এটাই বুঝলাম না, বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা। যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলে আমি ঠুসে দেবো, মানে বাহুবল একদম। উনি যদি দেখাতে পারেন 100 বার অলওয়েজ আমি আপনারা জানেন হুমায়ুন কবির, তিনি আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। এবার হুমায়ুন কবির বলছেন যে বিরোধী দলনেতাকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন মুসলমানের শক্তি বুঝিয়ে দেব, ঠুসে দেব। ঠুসে দেওয়ার বিভিন্ন অর্থ আছে, তার মধ্যে একটি অর্থ বহুল প্রচলিত, সেটা হচ্ছে ঘুষি মেরে সরিয়ে দেওয়া। আমি একবার অবশ্যই আমি স্বাগত জানাবো যে প্রদীপ্ত মুখোপাধ্যায়, অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তিনি মুখপাত্র, তিনি চলে এসেছেন। আমি একবার বিমানের সঙ্গে কথা বলছিলাম। বিমান, কোথাও কি মনে হচ্ছে একদিকে হুমায়ুন কবির তিনি বলছেন মুসলমানের শক্তি বুঝিয়ে দেবেন, আবার অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হিন্দু বাঙালি এবং মুসলমান তৃণমূল কংগ্রেসের বিধায়কদের 2026-এর বিধানসভাতে বের করে দেওয়া হবে কার্যত, যেখানে হিন্দু এবং মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে বাংলা। এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের তো সবচেয়ে করুণ অবস্থা হবে। হ্যাঁ, মনে হয় আপাতভাবে ঠিকই বলেছেন। তবে তার আগে একটা বিষয় বলা দরকার। 2025 সালে পশ্চিমবঙ্গের রাজধানী শহরে চ্যানেলে বসে ওদের শব্দটা শুনতে কানে লেগেছে, কষ্ট পেয়েছি, এটা কাম্য নয়। এখন বিষয় হচ্ছে যে ধর্ম নিয়ে আলোচনা করছি আর একটা ভাষাগোষ্ঠী নিয়ে আলোচনা করছি, এবং কোথাও কোথাও সুবিধা মতো দুটোকে মার্চ করে দিচ্ছি। এটা একটা খেলা, এই খেলাটার সম্বন্ধে আমরা ওয়াকিবহাল। আমরা বাঙালি, বাংলা ভাষায় যারা কথা বলি তার ধর্ম হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানও হতে পারে। তো বাঙালি হিন্দু কোথাও মিলিয়ে দেওয়া হচ্ছে শব্দগুলোকে,
তো ভাষাগোষ্ঠী আলাদা, ধর্ম আলাদা। এখন এই যে রাজনীতিটা দেখছি না, এই হিংসার চর্চা, এটা খুব সুন্দর অঙ্ক করে করা একটা খুব সুন্দর প্লট, যে প্লটে স্বাভাবিকভাবেই যারা মানুষের রুটি রুজির কথা বলে, যারা জীবিকার কথা বলে, যারা চাকরি না পাওয়ার কথা বলে, তারা তো সংখ্যালঘু হয়ে যাবেই, খুব স্বাভাবিক। আমি আমার রাজ্যের কথাই যদি বলি, তাহলে চাকরি বাকরির কী অবস্থা আমরা খুব ভালো করে জানি, পরীক্ষাগুলোর কী অবস্থা খুব ভালো করে জানি। ধর্ম তার থেকে অনেক বেশি খুব সুন্দর চটুল একটা ফুচকার মতো ভালো লাগে খেতে, সেইটা খাওয়ালে তো স্বাভাবিকভাবেই জীবন জীবিকা, কষ্ট, চাকরি বাকরি না থাকা, এর থেকে মুখ ঘুরিয়ে রাখা যায়। সুদের হার কত ভাববো না, পোস্ট অফিস থেকে কত পাচ্ছি ভাববো না, পেনশনে সংসার চলে কিনা ভাববো না, আমার পরের প্রজন্ম চাকরি পাচ্ছে কিনা ভাববো না, আমরা একটু ধর্ম নিয়ে মেতে আছি। সংখ্যালঘু তো স্বাভাবিকভাবে সুস্থ চিন্তা সবসময়ই হয়। কিন্তু যদি বলেন যে আসলে প্লটটা কি চলছে, সহজ করে বলি, রাজ্যের শাসক দল সারদার পর থেকে নারদা বলুন, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি বলুন, টেট দুর্নীতি বলুন, সেখান থেকে শুরু করে তিলোত্তমা পর্যন্ত যে ইঁদুর ধরা কলে আটকে পড়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থার হাতে, তাতে খুব সহজ করে বলতেই পারি যে এই ইঁদুর ধরা কলের থেকে বেরোনোর কোনো রাস্তা তার কাছে নেই। এখন প্লটটা তাহলে কে সাজিয়ে দিচ্ছে? ইমাম ভাতা একদিকে চালু হচ্ছে, একদিকে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর কি নিজস্ব কোনো ধর্ম বা বর্ণগোষ্ঠীর কথা বলার শোভনীয়? আমি জানি না, কেন তাকে বলতে হবে আমি ব্রাহ্মণ? আবার একইভাবে কেন শুভেন্দু অধিকারীকে বলতে হবে যে আমি মুসলিমদের ভোটে জিতিনি? উনি প্রমাণ করতে পারবেন কোনো মুসলিম ওনাকে ভোট দেননি। না, কিন্তু এটা তো ভারতের কমিউনিস্ট পার্টিও তো আক্রান্ত। সেদিন রবিবার সকালবেলায় খবরের কাগজ খুলে দেখলাম গণশক্তির প্রথম পাতায় প্রথমে একজন ভদ্রলোক, তিনি অভব্য আচরণ করেছেন, এক মহিলার ছবি তুলেছেন মোবাইলে, তার সমর্থনে জোর গলা ফাটাচ্ছে, যেমনভাবে একটা সময় হামাসকে কমিউনিস্টরা বিপ্লবী বলেছিল। প্রসঙ্গান্তরে যাব না, সমর্থনে গলা ফাটিয়েছিল কিনা জানি না। আমাদের বক্তব্য যদি স্পষ্ট করে বলতে হয়, এক লাইনে বলবো, অপরাধীর কোনো ধর্ম, বর্ণ, জাত হয় না। দ্বিতীয় কোনো লাইন নেই এর। যে অপরাধী সে যেই ধর্মের, যেই বর্ণের, যে জাতের লোকই হোক না কেন, সে অপরাধী। ঠিক একইভাবে দাঙ্গাকারীর কোনো ধর্ম হয় না। দাঙ্গাকারী যে ধর্মেরই হোক না কেন, সে অপরাধী। কাজেই কে দাঙ্গা করছে তার কি ধর্ম, কে প্রথম দিন দাঙ্গা শুরু করলো, কে তার পরের দিন কলকাতার দাঙ্গা টানলো, সেই আলোচনায় যাবই না। শুধু এইটুকুনি বলতে পারি, দাঙ্গাকারীর কোনো ধর্ম হয় না, অপরাধীরা। অবশ্যই আমি আপনার কাছে আসছি, এবং আপনার, আমি জানি পিএইচডির গবেষণার বিষয় উদ্বাস্তু সমস্যা, এবং অবশ্যই দাঙ্গা সেখানে অবধারিতভাবে চলে এসেছে। আমি নিশ্চয়ই এই নিয়ে আলোচনা করব। আমি একবার দ্রুত চলে যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিচ্ছেন 2026-এ যদি তারা সরকারে আসেন, তাহলে কার্যত তৃণমূল কংগ্রেসের, তিনি অবশ্য বলছেন যে তৃণমূল কংগ্রেসের হিন্দু বিধায়ক থাকবে না, মুসলমান যে বিধায়করা থাকবে তাদের বার করে দেওয়া হবে, হুমকি দিয়েছেন। আবার অন্যদিকে হুমায়ুন কবির বলছেন মুসলমানের শক্তি বুঝিয়ে দেব, ঠুসে দেব। এই শব্দ, এই একের পর এক শব্দ শুনতে পাচ্ছি। তাহলে কোথাও কি জাতপাতের রাজনীতি এবং মেরুকরণের রাজনীতি, এখন এই রাজনীতিটাই প্রতিষ্ঠা পেয়ে গেল? না, এই রাজনীতি প্রতিষ্ঠা পেলো কি পেলো না, এটা দীর্ঘদিনের আলোচনা। আমি সেই 90-এর দশক থেকে শুনে আসছি, বারংবার শুনছি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এত অসহিষ্ণু নয়। পশ্চিমবঙ্গের মানুষ যারা শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলেন বা যারা নিউটনের তৃতীয় গতিসূত্রের কথা বলেন, তারা ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গের মানুষের যে ইতিহাস, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি কাদের সঙ্গে সরকার করার চেষ্টা করেছিলেন, বা পরবর্তীকালে বিজেপি কিভাবে সেটাকে ধরায় আনার চেষ্টা করেছে, সেটায় পা ফেলবে না অত সহজে। বাকি কথার খেলা যারা খেলতে পারে, তাদের ছবিগুলোও প্রমাণ হয়ে যায় যে তারা কোন সময় কিরকম ভাবে তাদের রূপ বদলায়। মানে গিরগিটির রূপ বদলাতে পারে, তো স্বাভাবিকভাবে শুভেন্দুবাবুর রূপ বদলানোটা কোনো ব্যাপার না। এটা না বিজেপির ডিএনএ। মানে বিজেপির বর্তমান বিজেপি যেভাবে সেই ডিএনএটা তৈরি করছে, হিন্দু মুসলিম ডিভাইড, এখান থেকে নাকি লোক গিয়ে, মানে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এলো, পশ্চিমবঙ্গে থেকে ঝাড়খণ্ডে গেল, ঝাড়খণ্ডে গিয়ে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি পাল্টে দিল, সেইটা নিয়ে আবার তোমার লোকসভায় আলোচনা হলো। এই ধরনের একটা জায়গা, অর্থাৎ একটা ভীতি, যে ভীতিটা ফ্যাসিবাদী চরিত্রের সব থেকে আদর্শ জায়গা, যে তুমি মানুষের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দাও। এবার এই কারণে আমি একজন ব্রাহ্মণ হিন্দু যদি আমি বলি,
তা আমার যদি এই মুহূর্তে একটা মানে হঠাৎ অসুস্থ হয়ে গেল, কোনো একটা রক্তের দরকার হলো, সেটা একটা মুসলিমের রক্ত আমার গায়ে যাবে, আর কারুর রক্ত ম্যাচ করলো না, আমার বউ কি বলবে যে চলো ও মরে যাক, হিন্দু ব্রাহ্মণ মরে যাক, বা শুভেন্দুদারই লাগতে পারে রক্ত, আমার দরকার নেই। শুভেন্দুবাবু এত উত্তেজিত হয়ে গেছে, গরম পড়ছে, আবার 3টে ডেট একটা গরমে শীতকালে দিয়েছিলেন, তারপর 2টো শীত চলে গেছে, আবার একটা 3টে গরম আসছে, এখন তার লাগতে পারে, আমারও লাগতে পারে। কোনো মুসলিম সেই রক্তটা দিল, তা শুভেন্দুদার বাড়ির লোক বা আমার বাড়ির লোক কি বলবে যে ভাই ওই রক্ত নেবো না? আমাদের পশ্চিমবঙ্গ একটা দীর্ঘ মানে সাম্প্রদায়িক ঐক্যের ইতিহাস, আমরা স্যালাড বল অ্যাপ্রোচের মতন আমরা সবগুলোকে হুমায়ুন কবির মানে এই উপমহাদেশে একটাও নজির দেখান যে উপমহাদেশের কোনো দেশে কোনো সংখ্যালঘু রাজনৈতিক নেতৃত্ব এই রকম হুমকি দিয়েছেন। মানে আমি আজকের হুমকির কথা বলছি না। ওই যে নিউটনের গতিসূত্র শুনছিলাম কিছুক্ষণ আগে, তৃতীয় সূত্র, ওই নিউটনের গতিসূত্রের যে তৃতীয় সূত্র, খানিকটা সেরকম ভাবে আর প্রশ্ন, তার উত্তর, তার প্রেক্ষিত, এইসব আমি যাবো না। আমি শেষ করে দিই, আমি হুমায়ুনদার কথার সমর্থন করি না, দল সমর্থন করে না, 1 নম্বর। আমি এখানে অন ক্যামেরা আমি বলছি তো, আমি দলের মুখপাত্র, তো আমি এখানে মুখপাত্র বলছি, তো আবার স্টেটমেন্টের কি আছে? আবার মমতা ব্যানার্জি আমাকে তো দলের মুখপাত্র পাঠিয়েছে বলতে। আমি শুভেন্দুদার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে, কিন্তু কে বলে যাচ্ছে না আরএসএস এর প্রধান, আর কতদিন মুসলিম হিন্দু চলবে? কে বলছে আরএসএস এর পত্রিকা, সেখানে বলছে আর কতদিন হিন্দু মুসলিম চলবে। মানে আজকাল এরা কোন পথে চলে আর কোন কথা বলে তার কোনো গতি নাই। ওরা ঠিকই বলেছে, এই কথাগুলো বলে ফেলা খুব সহজ, কারণ কি 26-এ তো এখন 65-তে দাঁড়িয়েছে, 26-এ 50ও ক্রস করবে কিনা জানি না। ফলে সেই জায়গায় এখন বলে তো বলে দিয়ে একটু খেলে নি, একটু মাছ খেলাই, হিন্দু মুসলিম ভাগ ভাগ করি, নিজেকে প্রমাণ করি আমি বিজেপি। তাপসী মল্লিক চলে গেছে, তাপসী দি চলে গেছে, তো ফলে এখন তো প্রমাণ করতে হবে যে আমি কত বড় হিন্দু মুসলিম, কত বড় বিজেপি, তাই এই সুরসুরি দেওয়া আর কিচ্ছু। আমি অবশ্যই প্রীতমের কাছেও যাব। আমি একবার চলে যাব অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আপনি নিজের বাংলাদেশ সম্পর্কে ওয়াকিবহল, আপনি বাংলাদেশে বেশ কিছু সময় কাটিয়েছেন, আপনি সেখানে ছিলেন, সেখানকার রাজনীতি, জনজীবন, সামাজিক অবস্থান আপনি জানেন। এটা বাংলাদেশে হতে পারত? কোনো সংখ্যালঘু নেতা সংখ্যাগরিষ্ঠকে বলছে, তার সম্পর্কে বলছে এই ধরনের হুমকি, মানে আমি আজকের হুমকি নয়, যে হুমকিটা তিনি আগে দিয়েছেন আমরা সবাই জানি, আমি সেটার উচ্চারণ করছি না। দেখুন, আমার বাংলাদেশের সঙ্গে বেশ কিছুদিন একসঙ্গে মানে ছিলাম বাংলাদেশে, প্রায় বছর 5 ঢাকাতে, এবং সেই সুবাদে ঢাকা মানে বাংলাদেশের রাজনীতি, সেখানে সংখ্যালঘু, ওখানে তো আমিও একজন সংখ্যালঘু ছিলাম, তাতে আমি যেহেতু একজন হিন্দু ব্রাহ্মণ, কিন্তু আমি একটা কোম্পানির সিইও ছিলাম। এটা কিন্তু সবসময় না একটু বেঁকা চোখে দেখা হতো, কারণ বাংলাদেশের সব থেকে যেটা বড় কোম্পানি যমুনা গ্রুপ, আই ইউজ টু হেড দ্যাট। তো সেখানে কিন্তু একদিকে ছিল যে একে কি করে মাথায় বসালো, মানে যেমনি ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে লড়াই হলে বাংলাদেশিরা পাকিস্তানকে সাপোর্ট করে। আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম আমার বাংলাদেশি কলিগদের যে ভাই এটা কেন? ওরা বলেছিল এন্ড অফ দ্য ডে আমাদের ধর্মটা এক। এই যে ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু বাংলাদেশে আমার সময়, তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া মানে বিএনপি এবং আওয়ামী লীগের সময় ধর্ম নিয়ে রাজনীতির কোনো জায়গা ছিল না, বিকজ সংখ্যালঘুদের কোনো শহরই নেই ওখানে, কোনো দিনই ছিল না, এবং তারা ভাবতেও না। তারা জানতো তা আমাদের এক্সিস্টেন্স, আমাদের বেঁচে থাকা, আমাদের ভালো থাকা সবটাই সংখ্যাগুরু মানে ওখানে যারা মুসলিম আছেন তাদের ওপরেই ডিপেন্ড করছে। কিন্তু যে জায়গাটা খারাপ লাগছে কোথায় জানেন তো, বাংলাদেশে হঠাৎ একটা র্যাডিক্যালিজম এলো, ইউনিস কিছু জেহাদিদের নিয়ে এসে অসভ্যতা শুরু করলেন, এবং তার এফেক্টটা যেহেতু প্রতিবেশী রাজ্য, তো তার এফেক্টটা কিন্তু খুব ইজিলি পশ্চিমবঙ্গে এলো। এবং এই রাজনীতির কারবারিরা, রাম শ্যামের বলছি না, বিজেপি বলুন, তৃণমূল বলুন, বামপন্থীরা তো মোটামুটি অবলুপ্তির পথে, খারাপভাবে নিও না বিমন, সত্যিটা অ্যাকসেপ্ট করো। তো দেখলো পশ্চিমবঙ্গের মতো একটা প্রগতিশীল জায়গা, যেখানে আমরা ছোটবেলায় বড় হয়েছি, রাম রহিম সব একসাথে, ধর্ম আলাদাভাবে পালন কেউ করেছে, কেউ করেনি, কিন্তু ধীরে ধীরে রাজনীতিতে না ডেভেলপমেন্ট কোনো নিয়ে আর কেউ কথা বলে না। আজকে যে 2 ভাষায় কথা হয়েছে বিধান ভবনে, এলওপি বলেছেন বা তৃণমূলের এমএলএ বলেছেন, তারা এমএলএ হয়ে যখন শপথ নিয়েছিলেন তারা কিন্তু ধর্ম নিরপেক্ষ এমএলএ বলেই তারা শপথ নিয়েছেন। এবং সেখানে আমার মনে হয়
রাষ্ট্রের হাতে এই ক্ষমতা আছে কিনা জানি না, ওনাদের যে স্টেটমেন্টগুলো ওগুলো কিন্তু দেশ বিরোধী। আমি মুসলিমকে বাইরে ফেলে দেবো বা আমি তোকে একে বলছে আমাকে আমি কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, এদেরকে আমার মনে হয় এদেরকে পাবলিক লাইফে রাখা উচিত না, এদেরকে গারদের পেছনে রাখা উচিত। অবশ্যই আমি অরিন্দম বাবু আপনার কাছে আসছি, আমি দ্রুত চলে যাবো। প্রীতম, এরকম কোনো খবর কি রয়েছে যে হুমায়ুন কবির কোনোভাবে আবার ভারতীয় জনতা পার্টিতে ফিরে আসছে? না, এরকম কি কোনো খবর না, আছে? তার কারণ আমি বলছি যে ভারতীয় জনতা পার্টি এত যদি হিন্দু বাঙালি দরদি হয়, তাহলে 60টা ছেলে নিয়ে তারা কেন হুমায়ুন কবিরের বাড়ির সামনে বসে পড়ছে না? আমি বলছি না তাকে কোনো রকম মারধর করতে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছে না কেন? কোথাও তো যেখানে এই উপমহাদেশে একটা নজির দেখান কোনো দেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব সংখ্যাগরিষ্ঠ যদি হয়ে থাকে, সংখ্যাগরিষ্ঠকে এইভাবে হুমকি দিতে পারে। আপনারা কি করে চুপ হয়ে আছেন? তাহলে আপনাদের হিন্দু বাঙালি প্রীতিটা কি একটা মুখোশ? হয়ে গেল বলা, আর না, কি বলা বলবে? হয়নি তো। আচ্ছা, বাকি বলবে? এটা প্রশ্ন, এক second বাংলা প্রশ্ন। জানতে চায় হ্যাঁ, বাংলা ভারতীয় জানতে- জনতা পার্টি বাংলাকে আদৌ হিন্দু বাঙালি উত্তরটা প্রীতি দিতে আছে দাও, কি বাংলা নেই? জানতে চায়, বাংলাকে উত্তর দিতে দেবে। প্রথমে একটা দাদা কথা বলেন না যে আমরা ওরা নাকি, উনি স্টুডিওতে এসে শুনেছেন, এই আমরা ওরাটা আমরা শুনেছিলাম যখন ছোট, তখন বুদ্ধদেব বাবু প্রথম করে দিয়েছিলেন যে কারা আমরা আর কারা ওরা। যাই হোক, তো উনি ওই পার্টির রিপ্রেজেন্টেটিভ হয়ে এসছেন, তাই ওনাকে বললাম আর কি যে আমরা ওরাটা কোথা থেকে এসছে। এবার আপনি যে কথা বলছেন না, এখন এই যে অসভ্য লোকটা, আমি অসভ্যই বলবো, যে বলছে এর আগে ভোটের সময় কি বলেছিল যে হিন্দুদের কেটে ভাগীরথীতে বাসিয়ে দেবে, মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিল। আজ অবধি মমতা ব্যানার্জি একটা, আপনারা কি করেছেন? এক সেকেন্ড আমাকে একটা বলতে না, হবে। না। মমতা ব্যানার্জি একটাও স্টেপ নিয়েছে? এখানে প্রশাসন তো মমতা ব্যানার্জি চালান, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্টেপ নিয়েছেন? উনি তো উনি একটু আগে দাদা বলছেন না কি সব গণতন্ত্র বা কনস্টিটিউশন তার হাতে শপথ নিয়ে তো আপনারা কি মুখ্যমন্ত্রী করেছেন? শপথ নিয়েছেন, মুখ্যমন্ত্রী তার শপথ নিয়ে কোনো কিছু করেছেন? করেননি। আজকে যখন গাজবাল হিন্দের কথা বলে, হিন্দের কথা বলে, দাবাতে ইসলামের কথা বলছে, আমাদের কলকাতার মেয়র যেই সিটে নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন বাবু বসতো, সেখানে আজকে ববি হাকিমের মতো একটা লোক বসে সেখানে দাওয়াতে ইসলাম করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নেয়নি। উনি নিজের বিরুদ্ধে নিজে ব্যবস্থা নিয়েছেন। আপনারা কি করেছেন? মৃত্যু কুম্ভ বলেছেন। আরে মশাই, আপনারা কি করেছেন? উনি আজকে যেভাবে জাগিয়ে দিচ্ছেন, আজকে পুরো বাঙালি হিন্দু সমাজকে যেভাবে জাগিয়ে দিচ্ছেন, কাদের মুখে ফেলে দিচ্ছেন, সেটা একমাত্র পরিত্রাতা ভারতীয় জনতা পার্টি। সব বুঝলাম। আজকে হিন্দু বাঙালি বড় পরিত্রাতা হচ্ছে শুভেন্দু অধিকারী, সে এবং তিনি লড়ে যাচ্ছেন। না, আমি সব বুঝলাম, কিন্তু আজকে যদি আপনার মতো রাজনৈতিক অবস্থান আমাদের থাকতো, আর হিন্দু বাঙালিকে যদি এইভাবে হুমকি বা থ্রেট দেওয়া হতো, তাহলে আমি তো তার রাজনৈতিক আমরা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে আপনারা কি করতেন সেটা আমরা গিয়ে নিজেদের মমতা ব্যানার্জির মতো নিজেদের আইনটা নিজের হাতে তুলে দেবো, নিয়ে গিয়ে ওই যেইখানে এত বড় লেকচার দেন, এই বিধানসভা উনি ভেঙে দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন সেই বিধানসভা ভাঙা। আমরা ওইরকম রাজনীতি করি না, ভারতীয় জনতা পার্টি কোথাও এই ধ্বংসাত্মক রাজনীতি দেখাতে পারবে না। কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় বানানো আমাদের যে নিজেদের তোমার জিনিস, সেটা আমরা ভাঙি না। ভারতীয় জনতা পার্টি রাজনীতি ভারতীয় জনতা করবে না, এটা একদম তোমাদের ন্যারেটিভটা বড়াই ভুল। তার কারণে প্রীতম আপনার কাছে আছে, আমি অরিন্দম আপনাকে দিয়ে শুরু করব। অরিন্দম, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলার অবস্থাটা কি? একদিকে একজন বিধায়ক, তিনি কেটে দেবেন, ফেলে দেবেন, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন। অন্যদিকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অনেক কিছু হচ্ছে, এগুলো আমরা জানি। আবার আপনি দেখুন ভারতীয় জনতা পার্টি, যারা প্রধান বিরোধী দল, তারা এই বিষয়ে কিন্তু কোনো গণ আন্দোলনে নামছে না। আবার দেখুন সিপিআইএম, কমিউনিস্ট পার্টি, তার মুখপত্র এবারকার রবিবারের যদি গণশক্তিটা দেখেন, একজন আমি বলবো একজন অপরাধী যদি করে থাকেন, প্রমাণিত হয়নি, তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযুক্ত তার পক্ষে সওয়াল করছে কি না, ট্রেনে বসে মহিলার ছবি তোলা হচ্ছে, সেটা প্রতিবাদ হয়েছে, তার পক্ষে সরাসরি কমিউনিস্ট পার্টির মুখপাত্র লিখছে সেই অভিযোগ যার ওপর অভিযুক্তের। তাহলে সিপিএম থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে বিজেপি, আমি অন্যান্য পার্টি নিয়ে আলোচনাই করছি না, কারণ তাদের তো সেই শক্তি নেই। তাহলে তো আসলে বাঙালি হিন্দুর কেউ নেই এই পশ্চিমবাংলায়। দেখুন, বাঙালি হিন্দুর কেউ আছে কি নেই, হিন্দুত্ব নিয়ে যারা কাজ করেন বা ধর্ম নিয়ে যা কাজ করেন, যারাকে ধর্মগুরু বলি, এই দায়িত্বটা কিন্তু তাদের হাতে যায়। এই দায়িত্বটা নিজের কাঁধে রাজনীতিবিদেরা, তাদের একটিই কাজ, তারা কে কোন দলে থাকলেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তাদের একটাই কাজ, তার ভোট ব্যাংকটা সুরক্ষিত রাখতে হবে। এই ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য তারা কখনো হিন্দু সাজতে পারেন, তারা কখনো মুসলমান সাজতে পারেন,
তারা গিয়ে গঙ্গা আরতিও করতে পারেন, আবার এসে ইফতারও খেতে পারেন। তো রাজনীতির সঙ্গে ধর্মকে এত সুন্দরভাবে কুৎসিতভাবে মিশিয়ে দিয়ে আমাদের যে বেসিক যে ডিমান্ডগুলো, যেটা কমিউনিস্টরা করে আসতো কিন্তু করতো না, ওটা খালি বলতো, কিন্তু এখন শুধু বলতেই থাকছে যে ডেভেলপমেন্ট নিয়ে কি হচ্ছে, দেশের জিডিপি নিয়ে কি হচ্ছে, হয়তো ভালো হচ্ছে বাট সেটা নিয়ে তর্ক হোক। এই যে 5 বছর বাদে 26-এ আবার বিধানসভা ইলেকশন, এই 5 বছরে কি করলো, কি হলো না কি হলো, তাই নিয়ে তো একটাও আলোচনা নেই। আরেকটা কথা, এই যে রাজনীতি, আজকে আপনি একটু আগে জিজ্ঞেস করলেন না, তাপসী মণ্ডল বলে এক ভদ্রমহিলা, তিনি সিপিএম থেকে তৃণমূল হয়ে বিজেপি হয়ে এখন তৃণমূলে গেছেন। তো এদেরকে কি মনে করেন এদের কোনো আদর্শ আছে? রাজনীতি কি আদর্শ দিয়ে বিভাজিত হয়? আমার মনে হয় ইতিহাসে যদি একটু রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, রাজনীতি ওয়াজ অলওয়েজ এ রেস ফর দ্য থ্রোন। সো তার জন্য সুযোগ সন্ধানী, সব সময় সুযোগ সন্ধানীদের জায়গা হচ্ছে রাজনীতি। এর মধ্যে কোনো ভুল ঠিক আমার দেখার দরকার নেই, কারণ কারণ রাজনীতি করা এখন একটা পেশা এসে দাঁড়িয়েছে। আমি কোনো নেতা মন্ত্রীর নাম বলছি না, এনারা কিছুই করেন না, কিন্তু যেভাবে ঢাল বরকন্দাজ সেপাই নিয়ে 50টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, এর খরচা রাজ্য সরকার দেয় না কেন্দ্রীয় সরকার দেয়? আমার মনে হয় কেউই দেয় না, এরা নিজেরাই এটাকে অ্যাফোর্ড করেন। তা ওনারা করেনটা কি? আজকে রাজনীতি যে করেন এমএলএ হিসেবে একটা মাইনে পান, তাই দিয়ে কিন্তু এইসব জিনিস হয় না। তাহলে করেনটা কি? ইররেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টিস, বিধানসভা বিধান তোমরা নেই, কিন্তু সিপিএম বলুন, এই তৃণমূল বলুন, বিজেপি বলুন, এদের নেতারা কিন্তু কিছু করে না। আমরা প্রফেশনালি কিছু করি, বা আগেকার দিনে যখন দেখেছি পুরনো যাদের নাম প্রীতম বলছেন বা প্রদীপ্ত বলছেন, যে এদের একটা প্রফেশন ছিল, এদের একটা পরিচিতি ছিল, তার সঙ্গে তারা রাজনীতি করতেন। রাজার নীতি না রাজ্যের নীতি আমি জানি না, কিন্তু এখন রাজনীতি ইজ এ পেশা, এবং এই পেশা যতদিন থাকবে, এই পেশার নেশায় মানুষ ভোট ব্যাংকের লড়াইয়ে লড়বে এবং আমাদের মতো মানুষদেরকে বিভক্ত করবে। অবশ্যই আমি একবার এক নজর দেখে নেব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি খবর আছে, সেটা অবশ্যই আমাদের দেশের বাইরে, কিন্তু যার প্রভাব পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে অপরিসীম, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ 7-7 হিন্দু বাংলাদেশি তারা প্রবেশ করার চেষ্টা করছিল অত্যন্ত মরিয়া হয়ে। অবশ্য সেক্ষেত্রে দালালরাও ছিল, 3 জন দালালের সন্ধান পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। তারা বাংলাদেশ বর্ডারের লেটেস্ট আপডেট হচ্ছে, এবং হিন্দুস্তান টাইমস বাংলা তারা এই খবর দিচ্ছে যে 7 জন বাংলাদেশি হিন্দুকে আটক করা হয়েছে। 3 জন দালালকে ধরতে ব্যর্থ হয়েছে বিজেপি, অর্থাৎ যারা বাংলাদেশের ওপার প্রান্তের সীমান্তের যারা রক্ষা করেন, এদের ধরার চেষ্টা হয়েছে। এটা খবর 3 লাইনের, এই খবরটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ অবর্ণনীয় অত্যাচার করার জন্যই তারা নাকি পালাতে যাচ্ছিল। তারা তাদের সর্বস্ব দিয়ে, দালালকে সর্বস্ব দিয়ে আসতে চেয়েছিল এদেশে, এবং সে দেশ স্বাভাবিকভাবেই আটকে রেখেছে। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশে সংখ্যালঘু, তার মধ্যে অবশ্যই হিন্দু রয়েছে, সেই হিন্দু বাঙালিদের উপর অত্যাচার কমেছিল, এটাই মনে করা হচ্ছিল। কিন্তু বাংলাদেশে যে খবর পাওয়া গেছে যে অবর্ণনীয় অত্যাচার শুরু হয়েছে, এবং এবার খবর পাওয়া যাচ্ছে না, কারণ আগের বার খবর পাওয়া গিয়েছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অসহায় বাঙালি হিন্দু যারা বাংলাদেশ থেকে পালিয়ে বাঁচতে চাইছিল, আজকে তাদের আবার আটক করা হলো। এবং আটক করা হলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্ন উঠল। প্রশ্ন 1, পশ্চিম বাংলায় আমরা জানি জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। পশ্চিম বাংলায় বিরোধী দলনেতা বাঙালি হিন্দু শব্দটা বড্ড বেশি উচ্চারণ করছে। আপনাদের জানিয়ে রাখি, একমাত্র টাফ টকেই সেটিং এবং বাঙালি হিন্দু শব্দটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন 5 বছর আগে থেকে আমরাই ব্যবহার করেছি, কোনো রাজনৈতিক দল ব্যবহার করেনি। এখন ব্যবহার করা হচ্ছে, কিন্তু এসবই হচ্ছে কুমিরের কান্না। তার কারণ সর্বদলীয় বৈঠক করে দরকার ছিল বাংলাদেশের হিন্দু বাংলাদেশি তাদের পাশে দাঁড়ানো, কেউ কথা রাখেনি। আমি অরিন্দম বাবুকে দিয়ে শুরু করব। অরিন্দম বাবু, আপনি মনে করেন আজকে যে অবর্ণনীয় অত্যাচার হচ্ছে হিন্দু বাঙালিদের, তার অন্যতম উদাহরণ, এবং সে খবর এখন পাওয়া যাচ্ছে না, এখন মোবাইলেও তুলতে দিচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে এরা পালিয়ে আসতে চেয়েছিল, দালাল চক্র বেআইনি পথে। অবশ্যই গ্রেফতার করবে, অবশ্যই ধরবে, রাষ্ট্র ধর্ম পালন করবে, কিন্তু তা সত্ত্বেও এখানে সবাই দেখাচ্ছেন তিনি কত বড় হিন্দু, বাঙালি হিন্দু। কিন্তু তৃণমূল কংগ্রেস, সিপিএম তো ছেড়েই দিলাম, বিজেপি আদৌ
সত্যিকারের যে বাংলাদেশে হিন্দুরা বিপদে পড়েছে তার পাশে কেউ নেই, আপনাকে একটু আগে যেটা বললাম না, ভোট ব্যাংক নেই। এই বাংলাদেশি হিন্দু যারা ধরা পড়েছেন বা পড়েননি, এরা তো এখনো ভোটাধিকারটা হয়নি। এবং আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট এরা টপকে গেলে এদের কেন সব কিছু আধার কার্ড থেকে, প্যান কার্ড থেকে, পাসপোর্টটা তৈরি করে দিত, ওরা ভোট ব্যাংক হতো। তখন ওই হিন্দুদেরকে নিয়ে নাড়াচাড়া করতে এগিয়ে আসতেন তথাকথিত ভারতীয় জনতা পার্টির বা হিন্দু পার্টি হিসেবে নিজেদেরকে যেটা বলছেন। কিন্তু আমি অল্প যতটুকু জানি ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে, এরা নিজেদেরকে কিন্তু অন্যান্য স্টেটে দেখুন এই জিনিস কিন্তু নেই। মানে বিজেপি বাংলা নিজেই একটা কিম্বুত কিমাকার জীব হয়ে দাঁড়িয়ে আছে। এবং বিজেপি এবং তৃণমূল এরা দুজনে আসলে একই কথা বলে, দুজনের ভাষা, দুজনের বলার স্টাইলটাই খালি আলাদা। আজকে যখন শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন, বলা হয় ফুলে ফুলে ঢলে ঢলে, এখন তো ফুলে ফুলের চক্করে পুরো পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু FOOL বানিয়ে ফেলেছেন। অবশ্যই। আমি একবার দ্রুত চলে যাবো বিমানের কাছে। বিমান, আপনি নিজে, আপনার গবেষণার বিষয় ছিল উদ্বাস্তু আন্দোলন, দাঙ্গা নিয়ে আপনাকে প্রভূত পরিমাণ গবেষণা করতে হয়েছে। সেদিন সুরজন দাসের সে বিখ্যাত বইটাও পড়ছিলাম। কোথাও কি মনে হচ্ছে এই যে বাম চিন্তাধারা আসলে হিন্দু বাঙালিকে শেষ করে দিচ্ছে, কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে? আজকে হিন্দু বাঙালি বিপর্যয়ের মুখে পড়েছে। একদিকে অবাঙালি হিন্দু, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র সেটা শত্রু মনোভাবাপন্ন। সেইখানে গাজা স্ট্রিপের থেকেও খারাপ অবস্থায় হিন্দু বাঙালিরা এই পশ্চিমবাংলায় রয়েছে, যা ইতিহাস বলে এবং ভবিষ্যৎ যা বলে মারাত্মক। বর্তমানে কোনো রকমের টিকে আছে হিন্দু বাঙালি এই পশ্চিমবাংলায়। আমি এই প্রশ্নটায় আসছি, তার আগে দুটো জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের বর্তমান রূপকার, এরকম একটা যে আবহাওয়া তৈরি হচ্ছে আর কি, সেইটাকে গুরুতর প্রশ্ন করার দরকার আছে। আমি এর আগেও একটা টকশোতে একদিন বলছিলাম আপনার এখানেই, যে দেশভাগের সময় বাংলার মানচিত্র কেমন হবে সেটা হিন্দু মহাসভা যেমন দিয়েছিল, তেমনি কংগ্রেসও দিয়েছিল, ব্রিটিশরাও দিয়েছিল। কাজেই কোন মানচিত্র অ্যাকসেপ্টেড হলো সেটা একটা ভিন্ন প্রতর্ক, কিন্তু পশ্চিমবঙ্গের রূপকার বলে এইভাবে কাউকে বলা যায় না। দ্বিতীয় কথা, উনি যদি পশ্চিমবঙ্গের হিন্দুদের মুক্তিদাতাই হবেন বা কলকাতাকে পশ্চিমবঙ্গের মধ্যে নিয়ে আসার অন্যতম শক্তিই হবেন, তাহলে প্রশ্ন আসে যে স্বাধীন পশ্চিমবঙ্গে তার দল কোনো কলকে পেল না কেন, কেন তাকেও শূন্য হয়ে যেতে হলো? এই প্রশ্নটা খুব গুরুতর। তখন বামপন্থীরা অনেক চটক ছিল, গণসঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন বাঙালিকে বিভ্রান্ত করেছে। মুভমেন্ট আরো পরে, গণসঙ্গীত পরে। আমি বক্তব্যটায় আসি। 47-এ দেশ স্বাধীন হলো, 49 থেকে 51 পর্যন্ত কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ, কিন্তু সেই সময় মহিলা আত্মরক্ষা সমিতি পশ্চিমবঙ্গে আসা বাঙালি উদ্বাস্তুদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে দাঙ্গা একটা খারাপ সময়, এবং দাঙ্গা যারা করে তাদের কোনো ধর্ম হয় না, তারা অপরাধী। এই টিচিংটার ইন্টেন্সিটি এতটাই ছিল, বাঙালি কমিউনাল হয়নি। এমনি বাংলা সিনক্রেটিক একটা সমন্বয়কামী জায়গা, যেখানে সত্যপীরের সিন্নি খেয়ে আমরা সবাই বড় হয়েছি। এই সমন্বয়কামী রাজ্যে এই সাম্প্রদায়িক রাজনীতি ঠিক কলকে পাবে না, তাই জন্য এখনও পায়নি পুরোটা। আমি জানি না ভবিষ্যৎ কি, ভয় লাগে কিছু কথাবার্তা। বামপন্থীরা কি ধর্মকে ভয় পায়? নয়তো কমিউনিস্ট পার্টির মুখপাত্র এই প্রশ্নটায় আমি যাচ্ছি না, মূল আলোচনাটায় থাকছি। এখন কমিউনিস্ট পার্টির মূল যে লড়াইটা ছিল যাতে সাম্প্রদায়িক রাজনীতি এখানে না আসে, সেই লড়াইয়ে নিঃসন্দেহে কমিউনিস্ট পার্টি সফল হয়েছিল। সেই কারণে পার্টিশন রায়টের পরে স্বাধীন পশ্চিমবাংলায় আমরা সেই রকম ধর্ম 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 দেখিনি। যে জায়গাগুলোকে কমিউনিস্ট পার্টি গুরুত্ব দিয়েছিল, কয়েক লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে চলে এসছে, স্পেশালি কলকাতা শহরতলিতে, তাদের জীবন জীবিকার লড়াই। তারা যে জবরদখল কলোনি গড়ে বসে আছে, অন্যের জমি বা সরকারের জমি, সেই জমি যাতে তাদের হয় সেই পাট্টা পাওয়ার লড়াই। এবং সেই আন্দোলনটাকে নিউক্লিয়াস করে একের পর এক কমিউনিস্ট পার্টি জুড়ে নিয়েছিল ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলন, খাদ্য আন্দোলন, শিক্ষক আন্দোলনের মতো আন্দোলনকে। আন্দোলনের রূপরেখাটাই বদলে গেছিল সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামা যে আন্দোলনে। এইখানে আপনি অস্বীকার করবেন কি করে এই গুরুতর ভূমিকা? আপনি বলছেন কি এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে জীবন জীবিকার বিষয়টাই মানুষের কাছে প্রধান হয়ে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তো অসার হয়ে যাচ্ছে, যেখানে মেরুকরণের রাজনীতি সত্যি কি হয়ে যাচ্ছে। আজকে জীবন জীবিকার লড়াই আমাদের লড়তে হচ্ছে না? যে সরকার কেন্দ্রে রয়েছে, যে সরকার রাজ্যে রয়েছে, এই দুটো জায়গায় দাঁড়িয়ে আমি যদি 20 বছর আগের গ্রাফের সাথেও তুলনা করি, মানুষ ভালো আছে, আয় বেড়েছে, সঞ্চয় বেড়েছে, প্রত্যেকটা সূচকে তো আমার দেশ। আমি জানি অনেকের, আমি নিজে জানি অনেকের, বিশেষ করে যারা, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি অন এয়ারে, আমি এরকম অনেক কাউন্সিলরদের জানি যাদের প্রচুর আয় বেড়ে গেছে।
আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি অবশ্যই যাব। আমি অনেক কাউন্সিলরকে জানি, নিশ্চয়ই আমি যদি অন্যায় বলে থাকি, মিথ্যে বলে থাকি, আমার বিরুদ্ধে নিশ্চয়ই আমার বিরুদ্ধে মামলা হবে। আমি একটু প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু বাঙালি খুব অসহায়, এবং একদিকে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, অন্যদিকে বিরোধী দলনেতা হিন্দু বাঙালি প্রেম তার উথলে উঠছে বিধানসভায়, আমরা দেখতে পাচ্ছি বিধানসভা বাইরে। কিন্তু আদৌ যে কথা সবাই বলেছিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, বিরোধী দলনেতাও বলেছিলেন, বাংলাদেশের হিন্দু বাঙালিদের কথা, আসলে কেউ দাঁড়ালো না কাছে, কি বলবে? কে দাঁড়ালো বা কে দাঁড়ালো না পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। এস জয়শঙ্কর দ্য বস, তিনি ঠিক করবেন, এবং পশ্চিমবঙ্গ সেখানে সহযোগিতা আগেও করেছে, পরবর্তীকালেও করবে, বর্তমানেও করছে। রাষ্ট্রের সংহতি, রাষ্ট্রের ঐক্য, আমাদের সংবিধানের প্রস্তাবনা, সেটা পরিষ্কার সবার কাছে রয়েছে। এখন দেখুন, তাত্ত্বিক কপচাকপচি আর গ্রাফ, এই দুটোর মধ্যে একটা না বাস্তবতার পার্থক্য থাকে। তো যারা মোটামুটি 90s দেখেছে, যারা মোটামুটি 2000 দেখেছে, জীবন জীবিকা দেখেছে, মানে এত ভালো জীবন জীবিকা দেখেছে যে তারপরেও আমাদেরকে আজকের দিনে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা এত খারাপ কেন। মানে এত ভালো জীবন জীবিকা 13 বছর আগে ছিল পশ্চিমবঙ্গে। সেটার ইতিহাস চর্চা আমার কাজ নয় এখানে। যারা প্রণব বর্ধনের লেখা পড়েন তারাও জানেন, প্রণব বর্ধনের লেখা আমাদের কারণ না। ফলে সেটা একটা পার্ট, যারা ইতিহাস চর্চা প্রকৃত প্রস্তাবে করেছেন তারা পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে জানেন, যে বিধান রায়ের কি কি ভূমিকা ছিল, তারপরে এই ট্রাম মুভমেন্ট করেছিল কারা, আর বিধান রায় ট্রাম এনেছিলেন কিরা, এই পার্থক্যটা তারা জানেন। প্রত্যেকটা ক্ষেত্রে, এই সল্টলেক বলুন, কল্যাণী বলুন, বা বড় বড় হাসপাতাল বলুন, বিধান রায়ের ভূমিকা নিয়ে কথা হতে পারে। বামপন্থীদের আমাকে ওই অপারেশন বর্গা, যেটা 2011 অবধি জমি দেওয়া চলেছে বা পাট্টা আজও দেওয়া চলছে, ওই ইতিহাস আমাকে শেখাতে হবে না। আমি যে ইতিহাসটা বর্তমানে দিয়ে, একটা তো আমরা ইতিহাসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা সুইচের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু পুটকির পার্থক্য, ওরা বলে আমি বলি না। মানে বামের তলায় একটা শূন্য ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে রাম। এই যে শিফটটা, এই শিফটটা আমরা ইতিহাসের মধ্যে দিয়ে যাচ্ছি, যে কিভাবে বামেরা নিজেরা কালিরামের ঢোল হয়ে আর একজনের ঢাক পেটানো শুরু করেছে। হিন্দু বাঙালি কি অসহায়? এইখানেই আসছি। আমাকে একটা কথা বলুন, সংবিধানের 326 নম্বর ধারায় কি বলা আছে? সংবিধানের 326 নম্বর ধারায় বলা আছে যারা ভারতের নাগরিক, 18 নম্বর ধারা আছে, এই 18 বছর বা সবাই ভোটার। সিএএ তারপরে আসছে, শান্তনু ঠাকুর ভোট পাচ্ছে, প্রধানমন্ত্রী ভোট পাচ্ছেন, তারপরেও সিএ নিয়ে আচ্চাকাচ্চি হচ্ছে, আমরা তার ফাইট দিচ্ছি। আপনি বলুন, এই সিএ এর ফাইট যেটা তৃণমূল দিতে পেরেছে, কারা তাহলে সিএ এর বিরোধে প্রকৃত প্রস্তাবে? পার্লামেন্ট বলুন, পার্লামেন্টে তো আসন আছে বামপন্থাদের, এখানে তো নেই। সিএ নিয়ে আমার একটা প্রকৃত মুভমেন্ট ওয়েস্ট বেঙ্গলে, আমি বলছি সিএ নিয়ে মুভমেন্ট পশ্চিমবঙ্গে যে মুভমেন্টটা অন্য সব জায়গায় ওরা বড় করে দেখানোর চেষ্টা করছে, সেই মুভমেন্ট পশ্চিমবঙ্গে ভিজুয়াল অবশ্যই দেখেন। আমি শেষ করবো, ক্লোজ করব, বাকিরা 3 বার করে বলেছেন তো, আমাকে আরেকটু সময় দিন। আমি দ্বিতীয় কথাটা যেতে বলছি, যে কেরালার বামপন্থা, পশ্চিমবঙ্গের বামপন্থা, মণিপুরের বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি, এই দুটোর পার্থক্য করেন দেখুন তো। এই যে হিন্দু বা হিন্দুস্তান, এই দুটোর ডিফারেন্স পরিষ্কার বোঝা যাবে। কারণ মণিপুরে একজন বলছে যে আমি গরু দেব, নিজে গরু দেব খাওয়ানোর জন্য, আর এখানে বলছে ওটা হবে না। কিন্তু এক্সপোর্টে সব থেকে বেশি এক্সপোর্ট ভারত থেকে হচ্ছে, গরুর ব্যবসা সব থেকে বেশি ভারতে হচ্ছে। আবার মুসলিমদের জন্য মাইনরিটি অ্যাফেয়ার্সে 3182 কোটি টাকার বাজেট, এবছর হয়েছে 3530 কোটি টাকা বাজেট বেড়েছে। এডুকেশনে কমেছে, মাইনরিটি এডুকেশনে কমেছে, কিন্তু মাইনরিটি গ্র্যান্ট ইন এডে 500 কোটি টাকা ছিল, সেটা 1500 কোটি হয়েছে। গ্রান্ট ইন এডে মাথায় রাখতে হবে দর্শক বন্ধু, গ্রান্ট ইন এডে যে 3581 কোটি টাকা যেটা টোটাল বাজেট মাইনরিটি অ্যাফেয়ার্সে, তার মধ্যে গত বছর যেটা ছিল 3182, সেটাই ছিল 500 কোটি টাকা, এবার সেটা হয়েছে 1500 কোটি টাকা। পার্থক্যটা বোঝা যাচ্ছে যে মুখে কি কথা বলে আর কাজে কি কথা বলে। অবশ্যই আমার সময় একেবারে শেষ। প্রদীপ্ত, আমি প্রীতমকে একবার শুধু বলবো, প্রীতম, মুখে এত কিছু বলা হচ্ছে, এই অসহায় বাঙালি হিন্দুগুলোর ব্যাপারে কোন রকম সেটা আমরা মুখে বলি না, আমরা যা বলি দেখিয়ে করে। একটু আগে তুমি অনেকক্ষণ ধরো না জগন্নাথ মন্দির বলছো, একটু ফোকাস করে ক্যামেরায় দেখাও। পশ্চিমবঙ্গের নিজস্ব অফিসিয়াল ডকুমেন্টে লেখা আছে জগন্নাথ ধাম সংস্কৃত কেন্দ্র, তো কোনো মন্দির বানাচ্ছেন না,
যদি মন্দির বানাতেন একদম পুরীর মন্দিরের নকল করতেন, পুরীর মন্দিরের এক সেকেন্ড আমাকে এই আমাকে আমার সময় একেবারে শেষ। তুমি তুমি বলেছো শুরুতে তুমি একাই ছিলে, বড় বড় লেখা আছে যে এক্সেপ্ট হিন্দু নো ওয়ান ইজ অ্যালাউড, ওখানে লেখা থাকবে। আসলে উনি পুরো ঘেটা ঘ করে দিচ্ছেন। এই প্রদীপ্ত তার আগে দাদারা খুব বলছিলেন না, কি সব বলছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি কেন কলকাতা, আমার সময় একেবারে শেষ, আমাদের শেষ করতে মারা হবে। গেছিল। প্রীতম, শেষ করতে হবে। বাঙালি হিন্দুর জন্য ভারতীয় জনতা পার্টি লড়ছে এবং লড়ে চলেছে, যার জন্য যে দেশ ভাগ হয়েছিল, যার জন্য দেশ ভাগ হয়েছিল, আজকে বাংলাদেশে যার জন্য এই ঘটনাটা হচ্ছে, সেই ঘটনাটা এবং এই রকম চিৎকার চেঁচামেচি হবে এই বিষয়ে। তবে একটা জিনিস খুব পরিষ্কার, পশ্চিম বাংলার বুকে যেখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, যেখানে রবীন্দ্রনাথ নজরুল আছে, সবাইকে নিয়ে চলার কথা, সেখানে বেসুরে সবাই কেন গাইছে এখন? একদিকে বাংলাদেশে অবর্ণনীয় অত্যাচার হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে সেখানকার হিন্দু বাঙালিদের ওপর, আবার অন্যদিকে ভারত সরকার সে বিষয়ে কি করছে অনেকের কাছে স্পষ্ট নয়। অনেকের কাছে স্পষ্ট নয় পশ্চিমবঙ্গ সরকার কি করছে, অনেকের কাছে স্পষ্ট নয় এই সমস্ত রাজনৈতিক দলগুলো কি বলছেন। মুখে কেউ বলছেন যে তিনি হিন্দু বাঙালির পক্ষে, কিন্তু কার্যক্ষেত্রে কি তা প্রতিফলিত হচ্ছে? খুব এগিয়ে থাকা প্রগতিশীল কাগজ কমিউনিস্ট পার্টির মুখপাত্র, গত রবিবার কাগজ খুলে দেখি সকালবেলায় যে অভিযুক্ত যিনি মোবাইলে কোনো মহিলার শরীরের দৃশ্য তুলছিলেন তার পক্ষে সওয়াল করছে। আর আরও একটি দল তারা কখনো কখনো বলছে হিন্দুত্বের কথা, আবার তার সঙ্গে সঙ্গে তাদের যারা বিধায়ক তারা যে ভাষায় বাঙালি হিন্দুর প্রতি হুমকি দিচ্ছে সেখানে অনেক সময় নিশ্চুপ। আসলে হয়তো মন্দির করে বা মসজিদ করে বা চার্চ করে রাষ্ট্র বা কোনো শক্তি আসলে সে ধর্মের বিজ্ঞাপন দিতে পারে, কিন্তু সেই ধর্মের মানুষগুলোকে এবং সব ধর্মকে নিয়ে চলার জন্য যে সহনশীলতা দরকার আছে তা হয়তো আমরা ক্রমশ হারাচ্ছি। উত্তর দেবে ভবিষ্যতে। আমি অবশ্যই অরিন্দম বাবু, বিমান, প্রদীপ্ত এবং প্রীতম আপনাদের ধন্যবাদ জানাবো। আমাদের সময় কম, আমরা নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ প্রীতম প্রত্যেকখানি শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে। সবার আগে সবার পাশে।